আজ আমরা থিব মরিসের লেখা অসাধ্য সাধন অসাধারণ হওয়ার কৌশল মানে ডু দ্য ইম্পসিবল বইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, বইটা সত্যি অসাধারণ। আমাদের হাতেই বইটা আছে, আর আমাদের লক্ষ্য হল মানে এর ভেতরের জরুরি ভাবনাগুলো সেগুলো একটু সহজভাবে তুলে ধরা। ঠিক। মূল প্রশ্নটা তো এটাই যে কিভাবে আমরা সেই সব লক্ষ্য যা হয়তো অসম্ভব মনে হয় সেগুলো অর্জন করতে পারি। আর শুধু অর্জন করা নয়, পৃথিবীতে একটা বড় পজিটিভ প্রভাব ফেলা যায় কিভাবে, সেটাও একটা বড় প্রশ্ন। চলুন তাহলে বইটার গভীরে যাই। আচ্ছা, শুরুতে একটা দারুণ আইডিয়া আছে না বইটাতে, যে যা আমরা অসম্ভব ভাবি সেটা আসলে হয়তো সম্ভব। হ্যাঁ, যদি সঠিক মানসিকতা আর কৌশলটা জানা থাকে। এটা পুরোটাই আমাদের ভেতরের ব্যাপার। ঠিক। বইটার একেবারে গোড়ার কথায় আসি। হ্যাঁ, মরিস বলছেন যে আমাদের ভেতরের বিশ্বাস, অনুমান এগুলোই নাকি আমাদের চিন্তাভাবনা, আচরণ সবকিছুকে নিয়ন্ত্রণ করে। একদম। আর এর ফলেই আমাদের বাস্তবতা আমাদের সম্ভাবনাগুলো তৈরি হয়। ব্যাপারটা কি তাহলে এমন দাঁড়াচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের সীমা তৈরি করছি? এই ধারণাটাই তো বেশ শক্তিশালী। হ্যাঁ, মরিস এটাকে বলছেন আমাদের অদৃশ্য কারাগার। আমরা হয়তো বাইরের সীমাবদ্ধতার কথা ভাবি, কিন্তু তার চেয়েও বড় দেয়াল হল আমাদের নিজেদের বিশ্বাসের। যেমন কি ধরনের বিশ্বাস? এই যে যেমন আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না, বা এত বড় স্বপ্ন দেখাই ভুল, এই জাতীয় চিন্তাগুলো, এগুলো অজান্তেই আমাদের আটকে রাখে। আচ্ছা। তাই প্রথম কাজ হল এই সীমাবদ্ধ বিশ্বাসগুলো চিহ্নিত করা, আর তারপর সেগুলোকে পাল্টে ফেলা। কিন্তু কিভাবে বুঝবো কোনটা আসল সীমাবদ্ধতা আর কোনটা আমার নিজের তৈরি করা? এটা কি সবসময় সহজ? না, সহজ নয় অবশ্যই। এটা একটা চ্যালেঞ্জ। তবে মরিস কিছু পথ দেখিয়েছেন, যেমন নিজের ভাবনা আর অনুভূতিগুলো খেয়াল করা। মানে যখনই ভয় লাগছে বা পিছিয়ে আসছি, ঠিক তখনই প্রশ্ন করা, কেন এমন লাগছে? এটা কি সত্যি তথ্যের উপর ভিত্তি করে, নাকি পুরনো কোনো ধারণা বা শোনা কথা? তিনি বিশেষ করে কতগুলো মেটা বিলিফস বা মূল বিশ্বাসের কথা বলেছেন। এগুলো হলো একেবারে ভিত্তিমূলক বিশ্বাস। আচ্ছা, যেমন যেমন এই বিশ্বাসগুলো যে সবকিছু সম্ভব, সবকিছু শেখা যায়, আর সব সমস্যারই সমাধান আছে। এগুলোকে একেবারে মনে প্রাণে বিশ্বাস করতে পারলে মানসিকতার ভিত্তিটাই বদলে যায়। বাহ, মানে এটা শুধু পজিটিভ থিঙ্কিং নয়, তার চেয়েও গভীর কিছু। হ্যাঁ, এটা হলো নিজের মানসিক অপারেটিং সিস্টেমটাকেই আপগ্রেড করার মতো। রাতারাতি হবে না, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। তার মানে এই যে অসাধারণ হওয়া, এটা আসলে জন্ম বা ভাগ্য দিয়ে হয় না। মরিসের মতে এটা একটা চয়েস, একটা সিদ্ধান্ত, প্রতিদিনের অঙ্গীকার। ঠিক ধরেছেন। তবে এই সিদ্ধান্ত বা অঙ্গীকার শব্দগুলো শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে করাটা বেশ কঠিন। কেন? কারণ পুরনো অভ্যাসগুলো টানে। একদম, আমাদের কমফর্ট জোন, পুরনো চিন্তা এগুলো বাধা দেয়। তাই এটা একদিনের সিদ্ধান্ত নয়, বরং একটা জীবনব্যাপী চেষ্টা। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যেতে হয়। ব্যর্থতা আসতেই পারে, অবশ্যই ব্যর্থতা আসবে, কিন্তু তারপরও ওই অসাধারণ হওয়ার লক্ষ্য থেকে সরে না আসা, সেটাই আসল। এটা বিশেষ কোনো মুহূর্তের জন্য অপেক্ষা নয়, প্রতি মুহূর্তে এই পছন্দটা করতে থাকা। দারুণ ভাবনা। আচ্ছা, বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া হলো নিজের ভেতরের অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখা। হ্যাঁ, এটা খুব জরুরি। লেখক বলছেন আমরা প্রায় বাইরের পরিস্থিতি বা অন্য মানুষকে বদলাতে চাই, কিন্তু আসল ক্ষমতাটা নাকি নিজের মানসিক ও আবেগিক অবস্থাকে কন্ট্রোল করার মধ্যে। ঠিক। বাইরের দুনিয়াকে প্রভাবিত করতে হলে আগে নিজের ভেতরটা সামলাতে হবে। তার মানে ব্যক্তিগত উন্নতি ওর ভয়কে জয় করার দিকে ফোকাস করা, এটা কি বাইরের সমস্যা সমাধানের চেয়েও বেশি জরুরি? এর গুরুত্ব অসীম। দেখুন, বাইরের পরিস্থিতি তো সবসময় অনিশ্চিত থাকবে, তাই না? চ্যালেঞ্জ আসবেই। কিন্তু আপনার ভেতরের অবস্থা যদি স্থিতিশীল থাকে, আপনি যদি মানসিকভাবে শক্ত হন, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কোনো সমস্যাই আপনাকে সহজে ফেলতে পারবে না। আচ্ছা। এই ভেতরের স্থিরতাই আপনাকে বড় লক্ষ্য স্থির করার সাহস দেয়, আর সেই পথে বাধা এলে সেটা পেরোনোর শক্তিও যোগায়। মন শান্ত থাকলে সমাধানও পরিষ্কার দেখা যায়। একদম তাই। নিজের উন্নতি, ভয়কে জয় করা এগুলো শুধু মনের শান্তির জন্য নয়, বাস্তব লক্ষ্য অর্জনের জন্য খুব দরকারি। অনেকটা যুদ্ধের প্রস্তুতির মতো, বাইরের শত্রুর সাথে লড়ার আগে নিজের প্রস্তুতিটা ঠিক করে নেওয়া। খুব যুক্তিযুক্ত কথা। এবার আসা যাক লেভারেজ বা সুবিধা কাজে লাগানোর ধারণাটায়।
মরিস বলছেন এটা হলো কম দিয়ে বেশি পাওয়ার কৌশল। হ্যাঁ, মানে সীমিত সম্পদ ব্যবহার করে সর্বাধিক ফলাফল পাওয়া। কিন্তু এই লেভারেজ ব্যাপারটা ঠিক কি? এটা কি শুধু ব্যবসার ক্ষেত্রে নাকি জীবনের সব দিকেই কাজে লাগে? মরিসের মতে এটা জীবনের প্রায় সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা আসলে স্মার্টলি কাজ করার একটা উপায়। কিরকম কিছু উদাহরণ দেবেন? ধরুন আমাদের চিন্তাভাবনা, একটা শক্তিশালী আইডিয়া নিজেই একটা বিরাট লেভারেজ, তাই না? এটা পৃথিবীকে বদলে দিতে পারে। ঠিক। আমাদের চিন্তার ধরন, মানে আমরা কিভাবে সমস্যা সমাধান করি, সিদ্ধান্ত নিই, সেটাও লেভারেজ। ব্যক্তিগত উন্নতি একটা লেভারেজ, কারণ আমরা যত শিখি তত আমাদের ক্ষমতা বাড়ে। আর প্রযুক্তি? প্রযুক্তি তো অবশ্যই একটা বিশাল লেভারেজ। ভাবুন, একজন মানুষ প্রযুক্তির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারে। আমাদের মনোযোগও একটা লেভারেজ। কোথায় মন দিচ্ছি তার ওপর ফলাফল নির্ভর করে। আচ্ছা, আরেকটা বিষয়, অন্যের সাহায্য নেওয়া, সেটাও কি লিভারেজ? অনেকে লিভারেজ শুনলে হয়তো ভাবে এটা অন্যদের ব্যবহার করা বা সুযোগ নেওয়া। খুব ভালো প্রশ্ন এটা। মরিস কিন্তু অন্যের সময়, শক্তি, অর্থ বা জ্ঞানকে লিভারেজ হিসাবে ব্যবহারের কথা বলেছেন ঠিকই, তবে সেটা শোষণ অর্থে নয়, তাহলে কিভাবে? বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। ধরুন একজন ইনোভেটর, তার একটা দারুণ আইডিয়া আছে, চিন্তার লিভারেজ, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে তো লোক লাগবে। অন্যের সময়, দক্ষতার লিভারেজ, টাকা লাগবে। বুঝতে পারছি। সঠিকভাবে কাজে লাগালে এটা সবার জন্যেই ভালো হতে পারে। লিভারেজ মানে শুধু বেশি পাওয়া নয়, সঠিক জিনিসটাকে বহু গুণে বাড়িয়ে তোলা। তার মানে এই অসম্ভব লক্ষ্য অর্জন করতে বা বড় প্রভাব ফেলতে হলে লিভারেজ বোঝাটা খুব জরুরি। অপরিহার্য, কারণ আমাদের কারো কাছেই তো অসীম সময়ে বা শক্তি নেই। লিভারেজ আমাদের এই সীমাবদ্ধতা পার হতে সাহায্য করে। তাহলে দেখা যাচ্ছে সঠিক মানসিকতা, ভেতরের নিয়ন্ত্রণ, লিভারেজ, এই কৌশলগুলো খুব দরকারি। কিন্তু এগুলো থাকলেই কি সব হয়ে গেল? অসাধ্য সাধন হয়ে যাবে? না, এখানেই আসল পরীক্ষাটা। মোরেস খুব স্পষ্টভাবে বলেছেন, ভালো উদ্দেশ্য, দারুণ বিশ্বাস বা চমৎকার কৌশল কোনোটাই যথেষ্ট নয়। তাহলে আর কি চাই? এর সাথে চাই ধারাবাহিক কাজ, কঠিন পরিশ্রম করার ইচ্ছা। যারা পৃথিবীতে সত্যি বড় কিছু করেছেন, তারা শুধু স্বপ্ন দেখেননি, সেই স্বপ্নকে সত্যি করার জন্য খেটেছেন। মানে অ্যাকশন নিতেই হবে। একদম। অসম্ভবকে সম্ভব করার রাস্তাটা সহজ নয়। এর জন্য শৃঙ্খলা লাগে, অধ্যাবসায় লাগে, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা লাগে। তার মানে মানসিক প্রস্তুতি আর বাস্তব কাজ দুটোই একসাথে দরকার। একটা ছাড়া অন্যটা চলবে না। ঠিক তাই। মানসিকতা আমাদের পথ দেখায়, আত্মবিশ্বাস দেয়, কিন্তু কর্মই আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যায়। কাজ না করলে বিশ্বাস তো শুধু কল্পনাই থেকে যাবে। আবার সঠিক মানসিকতা না থাকলে? হ্যাঁ, তাহলে কাজটা হয়তো দিশাহীন হয়ে পড়বে, অথবা সামান্য বাধাতেই আমরা হাল ছেড়ে দেব। তাই দুটো বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। মরিসের বই তো শুধু মোটিভেশন দেয় না, কঠিন বাস্তবতার কথাও মনে করিয়ে দেয়, যে অসাধারণ হতে হলে কঠিন কাজটা করতেই হবে, কোনো শর্টকাট নেই। এই যে অসম্ভবকে সম্ভব করা, নিজের সীমা ছাড়িয়ে যাওয়া, এই থিমগুলো তো আজকাল আরও কিছু বইতে বা লেখাতে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, একদম। যেমন প্যাট্রিক বেট ডেভিডের একটা বই আছে না, ডুইং দ্য ইম্পসিবল? হ্যাঁ, দ্য 25 লজ ফর ডুইং দ্য ইম্পসিবল। ঠিক, ওই বইটাতেও কিন্তু একই ধরনের কথা আছে। মানসিকতা, সাহস, লেগে থাকা, এসবের ওপর জোর দেওয়া হয়েছে। মানে ইতিহাস গড়ার জন্য বা নিজেকে বদলানোর জন্য কিছু নিয়ম বা আইনের কথা বলা আছে। হ্যাঁ, অনেকটা রোডম্যাপের মতো। পদ্ধতি হয়তো একটু আলাদা, কিন্তু মূল বার্তাটা একই, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা আর অসম্ভব মনে হওয়া জিনিসকে চ্যালেঞ্জ করা। দুটো বই মনে করায় আমাদের সম্ভাবনা আমাদের বর্তমান অবস্থার চেয়ে অনেক বেশি। তাহলে থিবো মরিসের অসাধ্য সাধন বইটা নিয়ে আমাদের এই পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি, কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? আমার মনে হয় কয়েকটা মূল পয়েন্ট উঠে এসেছে। প্রথমত, আমাদের বিশ্বাস, আমাদের আর মনের বিশ্বাসগুলোই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। তাই সেগুলোকে বোঝা এবং দরকার হলে বদলানোটা খুব জরুরি। দ্বিতীয়ত, অসাধারণ হওয়াটা কোনো বিশেষ অধিকার নয়, এটা একটা পছন্দ, একটা ধারাবাহিক অঙ্গীকার। প্রতিদিন এই পছন্দটাকে নতুন করে বেছে নিতে হয়। ঠিক। তৃতীয়ত,
বাইরের জগৎ বদলানোর চেষ্টার আগে নিজের ভেতরটা মানে মানসিক আর আবেগিক অবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার। একদম। ভেতরের এই স্থিরতাই বাইরের ঝড় সামলানোর শক্তি দেয়। চতুর্থত, লিভারেজ। সীমিত সম্পদ দিয়ে বড় ফল পেতে হলে লিভারেজের ধারণাটা বোঝা আর ব্যবহার করা শিখতে হবে। এটা ক্ষমতা বাড়ানোর চাবিকাঠি। আর পঞ্চমত, যেটা আমরা প্রায়ই ভুলে যাই সেটা হলো কাজ। ধারাবাহিক কর্ম, শৃঙ্খলা আর কঠিন পরিস্থিতিতেও লেগে থাকার মানসিকতা। শুধু ইচ্ছা বা জ্ঞান দিয়ে হবে না, কাজে নামতে হবে। তার মানে এই 5টা জিনিস, মানসিকতা, পছন্দ, ভেতরের নিয়ন্ত্রণ, লিভারেজ আর কর্ম, এগুলো মিলেই অসাধ্য সাধনের মূল ব্যাপারটা তৈরি হচ্ছে। আর এগুলো একে অপরের সাথে যুক্ত, তাই না? একেবারে। একটা শক্তিশালী হলে অন্যগুলোও শক্তি পায়। যেমন ধরুন, বিশ্বাস কর্মে উৎসাহ দেয়, ভেতরের নিয়ন্ত্রণ আবার লিভারেজ ব্যবহারের সিদ্ধান্তকে সঠিক করে, আর কর্ম থেকে নতুন বিশ্বাস জন্মায়। এটা একটা সাইকেলের মতো। যদি আমরা সচেতনভাবে এগুলো অনুশীলন করি, তাহলে এই চক্রটা আমাদের ক্রমাগত উপরের দিকে নিয়ে যেতে পারে। আলোচনাটা সত্যি খুব গভীর হলো এবং আশা করি অনেকের কাজে লাগবে। শেষ করার আগে যারা আমাদের শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। মরিসের বইয়ের এই ভাবনার আলোকে একটু ভেবে দেখুন তো, আপনার নিজের এমন কোনো বিশ্বাস কি আছে যা আপনাকে কোনো একটা দিকে আটকে রেখেছে? যদি সেই বিশ্বাসটাকে ধরতে পারেন, তাহলে তাকে চ্যালেঞ্জ করে আপনার এখনকার কোনো লক্ষ্য বা সমস্যা মোকাবেলার পদ্ধতিতে কি কোনো পরিবর্তন আনা যায়? এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই হয়তো পরিবর্তনের দিকে প্রথম পদক্ষেপ। নিজের ভেতরের এই অদৃশ্য দেওয়ালগুলো ভাঙতে পারলেই তো অসাধ্য সাধনের পথে যাত্রা শুরু হয়। ঠিক। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো বিষয়ে, নতুন কোনো উৎসের গভীরে।